না পেয়ে তেকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর তেকে চেক করে বলে উনি মেন্টালি প্রেশার থেকে সেন্সলেস হয়েছেন। উনি হয়তো কোনো বিষয় নিয়ে খুবই হতাশ, তাই চেষ্টা করবেন ফ্রি হতে। ওনার ভিতরে না বলা কথাগুলো জানার চেষ্টা করুন। অতীতে হয়তো কিছু ঘটেছে যার জন্য উনি প্রচন্ড রকমের হতাশ। ইয়েস ডক্টর, থ্যাংক ইউ। জাঙ্কুককে বিষয়টা খুব ভাবাচ্ছে, কি এমন ঘটেছে তার তেপাকির সাথে যার জন্য ও এতটা আপসেট। যে করেই হোক জাঙ্কুককে জানতে হবে। প্রায় সপ্তাহখানেক পর সুগা সম্পূর্ণ সুস্থ হয়। সুগাকে প্রতিদিন দেখতে না গেলেও জিমিন সুগার মাকে নানা বাহানায় ফোন দিয়ে সুগার খোঁজ নিয়েছে। জিমিনের মনে সুগার জন্য একটু একটু জায়গা তৈরি হচ্ছে, যা বেশ বুঝতে পেরেছে সুগা। সুগা জিমিনকে আরো সময় দিতে চায়, যেন জিমিনও বুঝতে পারে সে সুগার জন্য কতটা স্পেশাল। সুগা এখন আর বাইকে ওঠে না, যতই হোক তার জান নিষেধ করেছে। জিমিন বেশ খুশি সুগার ব্যবহারে। জাঙ্কুক এখন তেকে নিয়ে বেশ পজিটিভ। তাতে সামনে বা অগোচরে তেও জাঙ্কুকের প্রতি বেশ দুর্বল হয়ে পড়েছে, কিন্তু প্রকাশ করে না। জাঙ্কুকও তেকে তেমন জোর করে না, কারণ সে খুব ভালোভাবে তের মনের কথা বুঝতে পেরেছে। কিন্তু এবার হয়েছে আরেক কাণ্ড। জাঙ্কুক রোজ তেকে পড়ায়। কলেজ শেষ করে জিমিনের সঙ্গে ওর বাসায় যায়। সেখানেই জাঙ্কুক জিমিন আর তেকে পড়ায়। শিক্ষক হিসেবে জাঙ্কুক বেশ কঠোর, কথা না শুনলেই ধমক, আর তার বেশিরভাগই পড়ে তের উপর। তে কলেজ শেষ করে আজও জিমিনের সঙ্গে ওর বাসায় এসেছে। তে না চাইতেও আসতে হয় তার বাবার জন্য। সে স্পষ্ট বলে দিয়েছে জাঙ্কুক পড়াবে, তাই কিছুতেই মিস দেওয়া যাবে না। বেশি ভালো স্টুডেন্ট ছিল কি না, তো জিমিনের কানে কানে বলছে, এই জিমিন তোর ভাই তো চিল্লায় কেন রে? আগে তো এমন চিল্লাতো না, শুধু পথ আটকাতো, আর এখন পথ না আটকালো কারণে অকারণে শুধু আমার উপর চিল্লাই। বোন বিশ্বাস কর, আমি জীবনেও ভাইয়ের কাছে পড়তাম না, শুধুমাত্র তোর জন্য আমাকে পড়তে হয়। আর তোর উপর যে কেন চিল্লাই তা তুই ভাইয়ার এই জিগা। জাঙ্কুকের কানে ওদের ফুসির ভাষণ গেলে ধমকে ওঠে, পড়া রেখে দুজনে প্রেম আলাপ করছো? ফাজিল কথাকার, মন দিয়ে পড়া কমপ্লিট করো, নয়তো ছুটি নেই, এখানেই বসিয়ে রাখবো। কি আর করার, দুজনে লক্ষ্মী হয়ে পড়া কমপ্লিট করছে। জাঙ্কুক তাদের দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিল। এর মধ্যে জাঙ্কুকের ফোন আসে, একটু দূরে গিয়ে কথা বলতে থাকে। হ্যাঁ সুগা বল। কিরে আমারটা ঠিকঠাক পড়ে নাকি শুধু ফাঁকি মারে? আরে দোস্ত আর বলিস না, দুইটাই এত শয়তানি করেছে কি বলবো। জিমিন আমাকে কি বলে জানোস? বলে ভাইয়া আমি এত পড়ে কি করব, সেই বিয়েই তো দিয়ে দেবা, এত কষ্ট করে পড়াতে হবে না, আমি বিয়ের জন্য রাজি। ওর বিয়ে করার শখ আমি কারকে ছোটাচ্ছি দাঁড়া। তুই আমার সামনে আমার বোনকে টাইট দেওয়ার কথা বলিস, সাহস কত বড়? শুধু বিয়েটা হতে দে শালা, পরে বোঝাবো সাহস কত। দুজনে একসাথে হেসে দিল। কিছুক্ষণ কথা বলে ওরা ফোন রেখে দিল। জাঙ্কুক পড়ার টেবিলে ফিরে এসে দেখে দুজনেই বইয়ের উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে। এত তাড়াতাড়ি কেউ কিভাবে ঘুমায় কি জানি, কিন্তু ওদের ঘুমাতে দিলে তো চলবে না। ওয়াশরুম থেকে পানি নিয়ে এসে দুটোরই মাথায় ঢেলে দিয়েছে জাঙ্কুক। ধরপার করে তে আর জিমিন উঠে পড়ে। তে হাঁপিয়ে যাচ্ছে। তে হঠাৎ কোনো অস্বাভাবিক ঘটনা ঘটলে মেনে নিতে পারে না। জিমিন বারবার চেষ্টা করছে তেকে স্বাভাবিক করার, কিন্তু তে কিছুতেই স্বাভাবিক হতে পারছে না। দেখে মনে হচ্ছে ওর শ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে। জিমিন বেশ রেগে জাঙ্কুককে বলল, ভাইয়া এটা তুমি কি করলে? তের সমস্যা আছে, তুমি তো ডাকতেও পারতে। জাঙ্কুক ছলছল চোখে বলল, সত্যি বলছি আমি জানতাম না তের সমস্যা আছে। জাঙ্কুক থেকে এইভাবে দেখতে পারছিল না, তাই কিছু না ভেবে তের ঠোঁটে ঠোঁট লাগিয়ে কৃত্রিমভাবে শ্বাস দিতে লাগলো। হঠাৎ মনে হলো তে শান্ত হয়ে গেছে, আগের মতো ছটফট করছে না। জিমিন অবাক হয়ে তাকিয়ে আছে, যদিও সে কিছু মনে করেনি, বাট এই দৃশ্য দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। জাঙ্কুকের বুকে ক্লান্ত হয়ে ঢলে পড়ল। এদিকে জেহব অনেক চেষ্টা করছে ইয়ঙ্গিকে পটানোর, কিন্তু ইয়ঙ্গির দুষ্টামির জ্বালায় কিছুতেই সফল হচ্ছে না। এই তো সেদিনের কথা। জেহব ইয়ঙ্গিকে দেখতে ওর কলেজে গেলে বন্ধুদের নিয়ে প্ল্যান করে জেহবকে ল্যাং মেরে ফেলে দেয় ইয়ঙ্গি। জেহবকে ফেলে দিয়ে চারপাশে আওয়াজে ঝাউকার তুলে হাসতে থাকে, যা দেখে জেহব চাইতেও রাগ করতে পারছে না। আবার যদি পার্কে নিয়ে যায় পাশাপাশি বসে কথা বলার জন্য, তো সে বাচ্চাদের নিয়ে খেলতে চলে যায় পার্কের মাঝখানে। জেহব জাঙ্কুককে বলেছে একটা উপায় বের করে দিতে, আমি এই ব্যাপারে তোর কোনো হেল্প করতে পারবো না। ইয়ঙ্গি আমাকেই নাস্তানাবুদ করে ছাড়ে। ভালো যখন বেসেছ নিজেই পদ্ধতি হয়ে যাও, নাহলে এই মেয়ে আমার সব সিক্রেট ফাঁস করবে। জেহব তাছাড়া উপায় না পেয়ে হতাশ হয়ে চিন্তায় ডুবে যায়। আর ওইদিকে সুগা তার জানের মাথার বিয়ের ভূত নামাতে প্ল্যান করতে থাকে। কিভাবে কি করবে? তে পণ করেছে সে জীবনেও আর জাঙ্কুকের কাছে পড়বে না। কি পেয়েছে তাকে? শুধু বাকি। তের মা থেকে অনেকবার বলেছে পড়তে যেতে, কিন্তু তের এক কথা, পড়বো না, কিছুতেই পড়বো না, শুধু ধমকাই। না পেরে তের মা তের রুম ত্যাগ করে। আর এইদিকে জাঙ্কুক ব্যস্ত হয়ে গেছে, কেন তে আসলো না। জাঙ্কুক জিমিনকে জিজ্ঞাসা করতে জিমিন বলল সে জাঙ্কুকের উপর রাগ করেছে, তাই আসবে না। জাঙ্কুক মুচকি এসে বলল, আসবে না মানে? তে পাখি তোমার আসার ব্যবস্থা আমি করছি। বলে জাঙ্কুক তের বাবাকে ফোন করে বলল তেকে তাড়াতাড়ি পড়তে পাঠাতে। আচানক ব্যস্ততার মাঝে জাঙ্কুক পড়াতে এসেছে, কিন্তু তে এখনো পৌঁছায়নি। জাঙ্কুকের কাছ থেকে শোনা মাত্র তের বাবা থেকে ফোন করে 5 মিনিটের মধ্যে জাঙ্কুকের কাছে পড়তে যেতে বলেছে। তের আর কি করার, রাগে দুঃখে বই নিয়ে চললো জাঙ্কুকের কাছে পড়তে। কিছুক্ষণ পরে তে বই খাতা নিয়ে জাঙ্কুকের কাছে পড়তে এলো, কিন্তু তার মন একটুও ভালো নেই। জাঙ্কুককে পারে না চিবিয়ে খেয়ে ফেলে। জাঙ্কুক তেকে একবার দেখে একটু মুচকি এসে পড়াতে শুরু করলো। তেকে দেখে জিমিন হা হয়ে গেছে। তে বসতে বসতে বলল, কয়টা মশা মুখে ঢুকাতে চাস? আমি ইচ্ছা করে আসিনি, বাবা পাঠিয়েছে।
জিমিন মুখটা অফ করে পড়ায় মন দিল। জাঙ্কুক ওদের কাণ্ড দেখে একটু হেসে দিল। আর জেহব ইয়ঙ্গিকে একটা পার্কে আসতে বলেছে। ইয়ঙ্গিও নিজেকে কিছুটা গুছিয়ে এসেছে। আজও ইয়ঙ্গি একটা শাড়ি পরেছে। সে খুব ভালো করে জানে জেহব যে করে হোক ইয়ঙ্গিকে প্রপোজ করবে। ইয়ঙ্গিও ঠিক করে রেখেছে সে জেহবকে অ্যাকসেপ্ট করবে। আর কতদিন বেচারাকে অপেক্ষা করাবে। ইয়ঙ্গি নিজেই অবাক হয়ে গেছে বেচারা ধৈর্য দেখে। আজকে সেও নিজের মনের কথা জেহবকে জানাবে। শত শত ভাবনা ভেবে ইয়ঙ্গি পার্কে যাচ্ছিল। পার্কের একটা কোণায় সে জেহবকে দেখতে পেল। মুখে একচিলতে হাসি ফুটিয়ে সে জেহবের দিকে এগিয়ে গেলে হঠাৎ ইয়ঙ্গি দেখতে পায় একটা মেয়ে বেশ সুন্দর করে জেহবকে জড়িয়ে ধরলো। জেহবও বেশ খুশি। ইয়ঙ্গির বুকটা ধুপ করে উঠলো। তবুও সন্দেহ কমিয়ে এগিয়ে গেল জেহবের কাছে। জেহব ভাইয়া। আরে ইয়ঙ্গি এসে গেছো? হ্যাঁ আপনি ডেকেছিলেন? ওহ হ্যাঁ, মিটো মাই গার্লফ্রেন্ড জেনি। ইয়ঙ্গির মনে হলো তার কানে জেহবের কথা বাজছে। সে কি ইয়ঙ্গির সঙ্গে মজা করছে? কি চাই সে? ইয়ঙ্গি জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকালে জেনি ইয়ঙ্গিকে উদ্দেশ্য করে বলে, হাই আমি জেনি। তোমার কথা অনেক বলে জেহব। তুমি সত্যি কিউট একটা মেয়ে। ইয়ঙ্গি এখনো বিস্ফোরিত চোখে জেহবের দিকে তাকিয়ে আছে। নিজেকে কোনোভাবে সামলিয়ে নিয়ে বলল, জেহব ভাই এই আপনার সারপ্রাইজ? জেহব অবাক হয়ে ইয়ঙ্গির দিকে তাকালো। ইয়ঙ্গির দৃষ্টি নিচের দিকে। হয়তো তার কষ্টটা চোখের মাধ্যমে দেখাতে যাচ্ছে না। জেহব ব্রুকুচকে বলল, হ্যাঁ কংগ্রাচুলেশন। বলেই ইয়ঙ্গি পিছন ফিরে চলে আসলো। একবারের জন্য পিছন ফিরে দেখেনি সে, সোজা বাড়িতে চলে এলো। জাঙ্কুক ইয়ঙ্গিকে ডাক দিলে ইয়ঙ্গি কোনো সাড়া দেয় না। ইয়ঙ্গি উপরে গিয়ে চেঞ্জ করে। একটা ব্যাগে কিছু কাপড় নিয়ে নিচে একটা জিন্স আর কুর্তি পরে নিচে এসে জাঙ্কুককে বলল, ভাইয়া আমি কিছুদিনের জন্য একটা ট্রিপে যাচ্ছি। তুই খুব ভালো করে জানিস আমি নিজের খেয়াল রাখতে পারবো। সো টেনশন নট। আর আমি যে কাজে গিয়েছিলাম তাতে সফলতা পাইনি বলে নিজেকে শাস্তি দেওয়ার মতো বোকামি আমি করবো না। তা তুই খুব ভালো করে জানিস। আসছি। জাঙ্কুককে কিছু বলার সুযোগই দিল না ইয়ঙ্গি। বলে গেট থেকে বেরিয়ে কামালপুর রেল স্টেশনে গিয়ে উঠে পড়লো সিলেটের উদ্দেশ্যে। তার মন খারাপের একমাত্র ওষুধ হচ্ছে সবুজ অরণ্য। ট্রেনে উঠেই জানালার পাশে বসে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে মুচকি হাসি দিল ইয়ঙ্গি। ইয়ঙ্গি পরিবারের ছোট সদস্য হলেও প্রচুর ম্যাচুরিটির সাথে সব কাজ করে। আর তার পরিবারের প্রতিটা সদস্যই স্বাধীন, তাই এই নিয়ে কোনো সমস্যা হয়নি। আর এদিকে জাঙ্কুক বোনের এই পরিস্থিতি ঠিক মেনে নিতে পারছে না। সে জেহবকে ফোন করলো সবটা জানার জন্য। জেহব কি হয়েছে? ইয়ঙ্গি ঠিকমতো বাড়িতে গিয়েছে? কি হয়েছে? ও তো তোকে প্রপোজ করার জন্য শাড়ি পরে নিজেকে গুছিয়ে তোর কাছে গিয়েছিল, তাহলে ও এভাবে আসলো কেন? জেহব অবাক হয়ে বলল, কি বলছিস? ইয়ঙ্গি আমাকে প্রপোজ করতে এসেছিল? হ্যাঁ, তোকে কিছু বলেনি? শিট, আমি ওর মনের কথা মুখে আনতে জেনিকে নিয়ে আসি যেন ও জেলাস ফিল করে আমার কাছে আসে, কিন্তু ও তো উল্টো কংগ্রেস করে চলে গেল। তোর থেকে আমার বোন যথেষ্ট ম্যাচিওর। ছাগলের মতো কি করে দিলি? জেহব অস্থির গলায় বলল, ও এখন কোথায়? জাঙ্কুক বেশ রেগেই বলল, হয়তো চলে গেছে প্রকৃতি বিলাসে ইয়ঙ্গির মন খারাপের ওষুধ নিতে। জানি না কবে ফিরবে। জেহব এখন নিজের বোকামোর জন্য নিজেই পস্তাচ্ছে। সে এই বোকামো না করলে ইয়ঙ্গি আজ তার কাছে থাকতো, খুব কাছে। জিমিন কলেজ থেকে বেরিয়ে সুগাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভুলকে গেল। কোনো মতে পাশ কাটিয়ে যেতে নিলেই সুগা শক্ত করে জিমিনের হাতটা চেপে ধরে। জিমিন তৎক্ষণাৎ একটা ঠোক গিলে সুগার দিকে তাকালে সুগার মধ্যে কোনো ভাবাবেগ না থাকায় আরো ভয় পেল। সুগা সুন্দর করে জিমিনের হাত টানতে টানতে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। জিমিন সুগার চোখ দেখে চুপসে গেছে, তাই কিছু বলারও সাহস পাচ্ছে না। তবুও সাহস করে জিজ্ঞাসা করলো, সুগা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বাসায় মা চিন্তা করবে, আমি বাসায় যাব। বেচারি পরক্ষণে সুগাটা গ্রাম ধমক শুনে একদম চুপ হয়ে গেছে। তবুও একটু সাহস সঞ্চয় করে কথা বলতে চাইছে। সুগা একটা সাইডে গাড়ি ব্রেক করে গাড়ির সবগুলো কাজ উঠিয়ে গাড়ি লক করে দিল, কিন্তু জিমিনের কথা তবুও বন্ধ হয়নি। তাই বাধ্য হয়ে সুগা নিজের ঠোঁট দ্বারা জিমিনের মুখটা বন্ধ করলো। জিমিনের চোখ বড় বড় হয়ে গেছে। জীবনে এই কোন অনুভূতির সঙ্গে সুগা তার পরিচয় করাচ্ছে। একদম শান্ত হয়ে গেছে জিমিন, সাথে সাথেই তার চোখ বন্ধ হয়ে গেছে। আর সুগা আছে তার কাজে ব্যস্ত।